আগে যেখানে 20-25 হাজার টাকা দিলেই আমরা অনায়াসে হাই পারফরমেন্স প্রসেসরের স্মার্টফোন কিনতে পারতাম, 2025 আসতে আসতে সেই একই টাকায় আমরা পেতে শুরু করলাম মিড লেভেলের প্রসেসর। কিছু কিছু স্মার্টফোনে তো অবস্থা এমন ছিল, লো রেঞ্জের চিপসেট কিন্তু দাম শুনলে মনে হতো প্রিমিয়াম কিছু একটা, মানে পুরো বাজারটাই ছিল একরকম 50-50 কম্পিটিশনে। কিন্তু এখন 2026 সালে পা রাখার পর খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে 30 হাজার টাকা দিয়েও অদূর ভবিষ্যতে আপনি এন্ট্রি লেভেলের প্রসেসরও নাও পেতে পারেন। সোজা করে বললে যে ফোনগুলোকে আমরা একসময় 10-12 হাজার টাকার রেঞ্জে এন্ট্রি লেভেল বলতাম, আজ সেই এন্ট্রি লেভেলের ট্যাগটাই 30 হাজার টাকার ফোনে গিয়ে বসেছে। কেন এমন হচ্ছে? এর একটা বড় কারণ পুরো বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া, আর এর পেছনে আছে কিছু কিছু বড় অর্থনৈতিক খেলোয়াড়দের খেলা। কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং আর কন্ট্রোভার্সিয়াল কারণ হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আপনার মাথায় নিশ্চয়ই কয়েকটা প্রশ্ন ঘুরছে, কারা এই অর্থনৈতিক খেলোয়াড়রা? স্মার্টফোনের দাম এত দ্রুত এবং এত অস্বাভাবিকভাবে বাড়লো কেন? আর কেনই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দায়ী করা হচ্ছে টেক দুনিয়ার বাজারে আগুন লাগানোর জন্য? এই সব প্রশ্নের উত্তর আর ভেতরের পুরো গল্প থাকবে আজকের এই ভিডিওতে। সাথে আমি থাকবো মিরাজ, আপনারা দেখছেন গ্যাজেটালাইজ 2.0। চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই অর্থনৈতিক খেলোয়াড় যাদের কারণে আজ স্মার্টফোনের দাম এমন জায়গায় পৌঁছে গেছে যে 30 হাজার টাকা ফোনেও আমরা এন্ট্রি লেভেলের শব্দটা শুনছি? এরা কিন্তু কোনো ব্র্যান্ড না, এরা ফোনের ভেতরের জিনিস বানায়, বিশেষ করে মেমোরি চিপ মেকাররা, যেমন স্যামসাং, এসকে হাইনিক্স, মাইক্রোন। এরা মূলত DRAM আর NAND মেমোরি বানায়, যা ছাড়া কোনো স্মার্টফোন একেবারেই অচল। কিন্তু সমস্যা কোথায় জানেন? 2025 থেকে 2026 আসার পর এই কোম্পানিগুলোর প্রায় সব ফোকাস চলে গেছে এআই ডাটা সেন্টারের দিকে। কারণ একটাই, এআই এখন স্মার্টফোনের চেয়ে অনেক বেশি টাকা দেয়। এনভিডিয়া এর এআই সিস্টেম, ডাটা সেন্টার, সার্ভার, এগুলোর জন্য যে হাই ব্যান্ডউইথ মেমোরি লাগে সেটা বানাতে গিয়ে স্মার্টফোনের জন্য মেমোরি প্রোডাকশন কমে গেছে। রেজাল্ট হিসেবে আমরা পেয়েছি DRAM আর NAND এর দাম বেড়ে গেছে 30-40% বেশি। এখন এই বাড়তি দাম কার ঘাড়ে পড়বে? সরাসরি পড়বে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর উপর। অ্যাপেল, স্যামসাং এরা চাইলেই দাম বাড়াতে পারে, কিন্তু অপো, ভিভো, রিয়েলমি, শাওমি, টেকনো এই ব্র্যান্ডগুলো যারা বাজেট ফোনে খেলতে চায় তাদের জন্য এই চাপটা মারাত্মক। তাই কি হচ্ছে? বাজেট ফোনে ক্যামেরা ডাউনগ্রেড, ডিসপ্লে বা ফিচার কাটছাট, অথবা সোজা কথা দাম বাড়ানো, আর এর সাথে যোগ হয়েছে ট্যারিফ, ডলার প্রেসার, কারেন্সি দুর্বল হওয়া, আর চায়না থেকে প্রোডাকশন সরিয়ে ভারত বা ভিয়েতনামে নেওয়ার খরচ। সব মিলিয়ে এই অর্থনৈতিক খেলোয়াড়রা সরাসরি ফোন বানায় না, কিন্তু তারাই ঠিক করে দেয় আপনি কত টাকায় কোন লেভেলের ফোন ব্যবহার করবেন। কেন স্মার্টফোনের দাম হঠাৎ করে এমন অস্বাভাবিকভাবে বেড়ে গেল? কারণটা কিন্তু একটাই না, এটা আসলে একটার পর একটা ধাক্কার রেজাল্ট। প্রথম ধাক্কা, ফোন বানানোর খরচ হঠাৎ করেই লাফ দিয়ে বেড়ে গেছে। 2024 থেকে 2026 মধ্যে একটা স্মার্টফোন বানাতে যে খরচ লাগে সেটা অনেক ফোনে 20 থেকে 30% পর্যন্ত বেড়ে গেছে, বিশেষ করে বাজেট ফোনে। এর সবচেয়ে বড় কারণ মেমোরি চিপ, DRAM, NAND, যেগুলো একসময় ফোনের মোট খরচের 10 থেকে 15% ছিল, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 20 থেকে 25%। মানে ফোনের ভেতরের একটা পার্টি এখন আগের দ্বিগুণ টাকা খেয়ে নিচ্ছে। কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ডাটা সেন্টার, সার্ভার, এনভিডিয়া সিস্টেম, এগুলো মেমোরি এমন ভাবে টেনে নিচ্ছে যেন স্মার্টফোনের সাপ্লাই থাকছে না। আর যেখানে সাপ্লাই কম সেখানে দাম বাড়বেই, এটাই ইকোনমিক্সের বেসিক রুল। এখন এর উপরে যোগ করেন পোস্ট প্যান্ডামিক সাপ্লাই চেইন ঝামেলা, ফ্যাক্টরি দেরিতে তৈরি হচ্ছে, পুরোনো মেমোরি যেমন DDR4 RAM এগুলোর লাইন বন্ধ করা হয়েছে, আর এআই এর কারণে যা আছে সেটা অন্যদিকে চলে যাচ্ছে। রেজাল্ট হিসেবে আমরা কি পেলাম? লো আর মিড রেঞ্জ ফোনগুলো সবচেয়ে বেশি মার খাচ্ছে। যে ফোনগুলো $200 নিচে সেগুলো খরচ বেড়েছে 20 থেকে 30% পর্যন্ত। এখন কোম্পানিগুলো কি করবে? দাম না বাড়ালে তো বাঁচবে না। তারপর আসে ইনফ্লেশন আর টেরিফের চাপ। ডলার শক্তিশালী, লোকাল কারেন্সি দুর্বল, আর তার উপর আমেরিকার চায়না মেড ফোন 25% পর্যন্ত ট্যারিফ। তাই ব্র্যান্ডগুলো প্রোডাকশন সরাচ্ছে ভারত, ভিয়েতনামে, কিন্তু সেটাও তো ফ্রি না, সেখানেও বাড়তি খরচ। এখন ব্র্যান্ডগুলোর স্ট্র্যাটেজি দেখেন, শাওমি, রিয়েলমি এইসব লোকাল ব্র্যান্ডগুলো 25% পর্যন্ত দাম বাড়াচ্ছে। স্যামসাং তাদের ফোনে ডিসকাউন্ট কমিয়ে দিচ্ছে। অ্যাপেল ওরা চুপচাপ প্রিমিয়াম রাখছে, কারণ ওরা জানে যারা কিনবে তারা দাম দেখেই কিনবে। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? ফোনের ভেতরের খরচ বাড়ছে, বাইরের ইকোনমিক চাপ বাড়ছে, আর ব্র্যান্ডগুলো বাঁচতে গিয়ে দাম বাড়াচ্ছে। এর জন্যই আমরা দেখছি এটা কোনো নর্মাল প্রাইস হাইক না, এইটা একটা ফোর্সড প্রাইস এক্সপ্লোশন। এখন আসি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কথায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকে বলবে এআই তো ভালো জিনিস, ভবিষ্যৎ। হ্যাঁ, ভালো জিনিস, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভালো জিনিসের দাম কে দিচ্ছে?
উত্তরটা একদম সোজা, স্মার্টফোন ইউজার মানে আপনি আমি। 2024 থেকে 2026 এআই শুধু সফটওয়্যার না, এআই মানে এখন হার্ডওয়্যার যুদ্ধ। এআই ডাটা সেন্টার, এনভিডিয়া সার্ভার, এগুলো এত পরিমাণে মেমোরি টেনে নিচ্ছে যে এই স্মার্টফোনের জন্য DRAM এনএনডি পাওয়াই কঠিন হয়ে গেছে। ফলে কি হয়েছে, মেমোরির দাম বেড়েছে 40% পর্যন্ত, ফোন বানানোর খরচ বেড়েছে 8 থেকে 15%, কোনো ক্ষেত্রে 20 থেকে 25%, আর বাজেট ফোনে এই চাপ গিয়ে দাঁড়িয়েছে 20 থেকে 30% পর্যন্ত। এখন এআই শুধু ভেতরের খরচই বাড়াচ্ছে না, এটা ফোনের ভেতরেই ঢুকে গেছে। আজকের ফোনে আপনি পাচ্ছেন এআই সামারি, এআই ফটো এডিট, এআই ইনহ্যান্সার, এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ, অফলাইন এআই অ্যাসিস্ট্যান্ট, অন ডিভাইস জেনারেটিভ এআই। শুনতে দারুণ তাই না? কিন্তু এই ফিচারগুলো চালাতে দরকার শক্তিশালী প্রসেসর, বেশি র্যাম, বেশি স্টোরেজ, আর এই সবকিছু এখন সবচেয়ে দামি জিনিস। তাই ব্র্যান্ডগুলো কি করছে জানেন, এআই কে বানাচ্ছে সেলিং পয়েন্ট, বলছে এটা এআই ফোন, আর সেই নামেই 6 থেকে 8% দাম বাড়ছে। অ্যাপেল, স্যামসাং এদের মতো বড় বড় ব্র্যান্ডগুলো এরা আগে থেকে চিপ মেমোরি বুক করে রাখে 12 থেকে 24 মাস আগে, মানে 1-2 বছর আগে এগুলো বুক করে রাখে, তাই ওরা টিকে যায়। কিন্তু শাওমি, অপো, রিয়েলমি, ভিভো, ইনফিনিক্স, টেকনো এই সকল ব্র্যান্ডের চিফ এক্সিকিউটিভরাই বলছে 2026 সালে দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। ফলাফল কি, লো এন্ড ফোন কমে যাচ্ছে, স্পেক ডাউনগ্রেড হচ্ছে, ডিসকাউন্ট উধাও, বাজার যাচ্ছে প্রিমিয়াম এআই সেন্ট্রিক দিকে। সোজা করে বললে এআই আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু স্মার্টফোনকে সস্তা রাখার সুযোগটাই মেরে দিচ্ছে। এজন্যই আজ 30,000 টাকার ফোনও আমরা এন্ট্রি লেভেল শব্দটা শুনছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ, এটা সত্য, কিন্তু প্রশ্ন হলো এই ভবিষ্যৎ কি সবার জন্য, নাকি শুধু যারা বেশি দাম দিতে পারে তাদের জন্যই? আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে স্মার্টফোনের দাম বাড়ার মূল কারণটা কোথায়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আমি ছিলাম মিরাজ, আপনারা দেখছিলেন গ্যাজেটালাইজ 2.0। সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনো রিভিউ অথবা কোনো ধরনের ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।